ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এবং সি টেট এক্সামের সিডিপি টপিক থেকে একটি মক টেস্ট তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে যেটা আমরা মক টেস্ট করছি এটা সিডিপি টপিকের ওপর মক টেস্ট নম্বর 2। এর আগেও আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে একটা মক টেস্ট করেছি। যারা সেই মক টেস্টটি দেখোনি তারা সেটা অবশ্যই দেখে নেবে। এই মক টেস্টে মোট 10টি প্রশ্ন রয়েছে। সেই 10টি প্রশ্ন আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। সবার প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং পরীক্ষা বা বিকাশের জন্য শিক্ষকের কোন ধরনের প্রশ্ন ব্যবহার করা উচিত। তাহলে 1 নম্বর প্রশ্নটি কি আছে, যে শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং কতটা ডেভেলপ করেছে বা সমালোচনামূলক চিন্তা ভাবনা কতটা ডেভেলপ করেছে সেটা বিচার করার জন্য শিক্ষক তাদের কি ধরনের প্রশ্ন করবেন। সবার প্রথমে যে অপশনটি রয়েছে অপশন নম্বর এ তে রয়েছে কি বা হোয়াট, তারপর রয়েছে অপশন বি তে কোথায় বা হোয়ার, তারপর রয়েছে অপশন সি তে কোনটি বা হুইচ, তারপর রয়েছে অপশন ডি তে কিভাবে বা হাউ। শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাধারা কতটা ডেভেলপ করেছে সেটা বোঝার জন্য শিক্ষক যে ধরনের প্রশ্ন করবেন সেটা সাধারণত কিভাবে হয় বা কিভাবে বা হাউ এই ধরনের প্রশ্ন করবেন। তাহলে কিভাবে হয় বা কিভাবে করা হয় এই ধরনের প্রশ্নগুলো করার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কতটা ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করেছেন সেটা বুঝতে পারবে। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি আলোচনা করব। শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস বা সেন্ট্রাল ফোকাস হলো, শিশু মনোবিজ্ঞান অর্থাৎ চাইল্ড সাইকোলজিতে কোন বিষয়টি একদম সেন্টার পয়েন্টে থাকে, একদম একদম ফোকাসে থাকে বা কেন্দ্রে থাকে, অর্থাৎ শিশু মনোবিদ্যায় বা চাইল্ড সাইকোলজিতে কোন বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, অপশন এ তে রয়েছে ভালো শিক্ষক, অপশন বি তে রয়েছে শিশু বা চাইল্ড, অপশন সি তে রয়েছে পাঠদান প্রক্রিয়া বা টিচিং প্রসেস, অপশন ডি তে রয়েছে স্কুল। এখানে আমাদের বলেছে যে শিশু মনোবিদ্যায় যেই বিষয়টির উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ যেটি হচ্ছে একদম মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে বা কেন্দ্রীয় ফোকাসে থাকে সেটি হলো শিশু বা একজন চাইল্ড। ঠিক আছে, অর্থাৎ আমরা যে শিশু কেন্দ্রিক শিক্ষা পড়েছিলাম সেখানে কি বলেছিল, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করছে, শিশুর বিকাশের ওপর বা শিশুর ভালো লাগা মন্দ লাগার উপর সব থেকে বেশি ফোকাস করা হবে। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি আলোচনা করে নিচ্ছি। গত 2 মাসে একটি শিশুর ওজন 2 পাউন্ড এবং দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেড়েছে, এটি হলো। তাহলে একটি শিশুর ওজন বেড়েছে 2 পাউন্ড আর দৈর্ঘ্য বেড়েছে 3 সেন্টিমিটার লাস্ট 2 মাসে। এটাকে কি বোঝাচ্ছে? অপশন এ তে রয়েছে বৃদ্ধি, অপশন বি তে রয়েছে বিকাশ, অপশন সি তে রয়েছে বৃদ্ধি ও বিকাশ উভয়ই, অপশন ডি তে রয়েছে শারীরিক পরিবর্তন। যখন কোয়ান্টিটেটিভ টার্মটা শুধু বলবে যে এত সংখ্যার দ্বারা প্রকাশ পাবে যে এত ওজন বৃদ্ধি পেয়েছে বা এত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র কোয়ান্টিটেটিভ টার্ম, তখন সেটা হয়ে যাবে কিন্তু বৃদ্ধি। বিকাশ হলে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটাই থাকতো, মানে সংখ্যার মান দ্বারাও প্রকাশ করা হতো এবং স্টেটমেন্টের দ্বারা বা পর্যবেক্ষণের দ্বারা প্রাপ্ত তথ্যকেও প্রকাশ করা হতো। কিন্তু এখানে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ টার্মটা প্রকাশ করা হচ্ছে, মানে পরিমাপ করে একটা সংখ্যা পাওয়া গেছে যে তার ওজন কতটা বেড়েছে বা তার দৈর্ঘ্য কতটা বেড়েছে, একটা সংখ্যা পাওয়া গেছে পরিমাপ করে সেটাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে বৃদ্ধি প্রক্রিয়াটা হলো পরিমাপযোগ্য বা কোয়ান্টিটেটিভ বা মেজারমেন্ট করা হয় এখানে শুধু। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ, বৃদ্ধি বা গ্রোথ। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। এখানে বা সাইডে কলাম 1 রয়েছে, ডান সাইডে কলাম 2 রয়েছে, দুটাকে ম্যাচ করতে হবে। কলাম 1 এর সবার শুরুতে আমরা দেখতে পাচ্ছি মাথা থেকে পায়ের দিকের বিকাশ, অপশন 2 তে রয়েছে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকের বিকাশ, অপশন 3 তে রয়েছে নির্দিষ্ট পর্যায়ক্রমিক বিকাশের প্রক্রিয়া, আর কলাম 2 এর এখানে অপশন এ তে রয়েছে প্রক্সিমোডিস্টাল, অপশন বি তে রয়েছে সেফেলোকর্ডাল, অপশন সি তে রয়েছে লোকোমোশন। আমরা জানি মাথা থেকে পায়ের দিকে বিকাশের যে নীতি হয় সেটি হলো সেফেলোকর্ডাল এবং শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে সেটি হলো প্রক্সিমোডিস্টাল। তাহলে 1 নম্বরটি হবে বি। তাহলে এখানে আমাদের অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর, যেখানে বলা আছে 1 নম্বরটি বি, 2 নম্বরটি এ এবং 3 নম্বরটি সি। তাহলে 4 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। এটা আমরা বিকাশের যে নীতিগুলো আছে সেটা যে আমরা পড়েছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে, বিকাশের নীতি আলোচনা করেছি, সেখানে কিন্তু সেফেলোকর্ডাল প্রক্সিমোডিস্টাল সম্পর্কে আলোচনা করা আছে। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি আলোচনা করব। ল্যাবরেটরি স্কুল
কে স্থাপন করে ল্যাবরেটরি স্কুল বা ল্যাব স্কুল কে স্থাপন করে, এটা আমাদের কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনের যে টপিকটা আমরা পড়েছিলাম সেখানে ছিল। ল্যাবরেটরি স্কুল কে স্থাপন করে? অপশন এ তে রয়েছে বিবেকানন্দ, অপশন বি তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি তে রয়েছে রুশো, অপশন ডি তে রয়েছে জন ডিভি। ল্যাবরেটরি স্কুল যিনি স্থাপন করেন তিনি হলেন জন ডিভি। জন ডিভি আমেরিকার শিকাগো শহরে প্রোগ্রেসিভ এডুকেশনের ওপর বা এক্সপেরিমেন্টাল এডুকেশনের ওপর কিন্তু ল্যাবরেটরি স্কুলটা তৈরি করেন, যেখানে এক্সপেরিমেন্টের বেসিসে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হতো। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি আলোচনা করব, প্রজ্ঞা বা কগনিশন বলতে কি বোঝায়? প্রজ্ঞা বলতে কি বোঝায়? আমরা যখন পিয়াজের ক্লাস করেছি তখন প্রজ্ঞা বলতে আমরা কি বুঝি সেটা কিন্তু পড়েছি। অপশন এ তে রয়েছে জানা, অপশন বি তে রয়েছে ইচ্ছা প্রকাশ, অপশন সি তে রয়েছে অনুভূতি, অপশন ডি তে রয়েছে কাজ করা। প্রজ্ঞা বা কগনিশন বলতে বোঝায় কিন্তু জানা বা জানার চেষ্টা করা, চিন্তা শক্তি, আমাদের কল্পনা শক্তি, কিছু জানতে চাওয়া, জ্ঞান, এই বিষয়গুলো কিন্তু প্রজ্ঞার সাথে সম্পর্কিত। তাহলে এখানে হচ্ছে কগনিশন বা প্রজ্ঞা বলতে বোঝাচ্ছে জানা বা নোয়িং। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের নোয়িং বা জানা। কগনিশন বা প্রজ্ঞা কথাটির অর্থ বলতে বোঝাচ্ছে কিছু জানা, কিছু জানা বা কিছু জ্ঞান আহরণ করা, অর্থাৎ নোয়িং। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি আলোচনা করব। আপনার শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী বিভিন্ন সংখ্যাগুলি কে ছোট থেকে বড় সাজাতে পারে, জীব ও জড়ের মধ্যে পার্থক্যগুলি আলাদা করতে পারে বা পার্থক্য করতে পারে। পিয়াজের বিকাশের স্তর অনুসারে শিক্ষার্থী কোন স্তরের অন্তর্গত? আমরা পিয়াজের বিকাশ জ্ঞানমূলক বিকাশের যে তত্ত্ব পড়েছিলাম সেখানে কিন্তু বিকাশের 4টি পর্যায়ের কথা বলেছিল। প্রথম পর্যায় ছিল সেন্সরি মোটর স্টেজ, সেকেন্ড পর্যায়ে ছিল হচ্ছে আমাদের প্রি অপারেশনাল স্টেজ, থার্ড পর্যায়ে ছিল কনক্রিট অপারেশনাল স্টেজ এবং ফোর্থ পর্যায়ে ছিল আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজ। এই 4টি পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা স্টেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এখানে একটা সিচুয়েশন তুলে ধরা হয়েছে যে আপনার ক্লাসের শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীরা বিভিন্ন সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে তারা সক্ষম, যেমন ঠিক তেমন অনেকগুলো নাম তাদের দেওয়া হয়েছে বা অনেকগুলো বিষয় তাদের সামনে তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোনগুলো জড় পদার্থ, কোনগুলো জীব, সেগুলোকে তারা আলাদা করতে পারছে। তাহলে সেই শিক্ষার্থী কোন স্টেজের হবে? সেই শিক্ষার্থী হবে মূর্ত ধারণামূলক স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজের। এখানে দুটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর ফোকাস করা হয়েছে। একটি হলো তোমার সেরিয়েশন অ্যাবিলিটি বা শ্রেণী পর্যায়করণ ক্ষমতা, এবং আরেকটি হলো তোমার যেটা রয়েছে তোমার জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে, ক্লাসিফিকেশন অ্যাবিলিটি। তো এখানে কিন্তু আমাদের দুটা ক্যারেক্টারিস্টিক্স এর এখানে স্টেটমেন্ট, দুটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে স্টেটমেন্টটা এসেছে। একটা হচ্ছে সেরিয়েশন অ্যাবিলিটি আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাবিলিটি। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাবিলিটি বা এই দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় মূর্ত ধারণামূলক স্তরে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি। এরপর 8 নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করছি। একজন ব্যক্তি নিজের আদর্শ ও নীতিবোধের দ্বারা জীবনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অনুসারে তিনি কোন পর্যায়ের অন্তর্গত? একজন ব্যক্তি যিনি ভালো মন্দের বিচার করছেন বা বিভিন্ন জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে যখন তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তখন সে সেই সিদ্ধান্ত গ্রহণ করে নিজের আদর্শবোধ দ্বারা, নিজের নৈতিকতা বোধ দ্বারা। তাহলে সেই ব্যক্তি কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্টের যে স্টেজগুলো, লেভেলগুলো রয়েছে, 3টা লেভেল, প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল, সেই 3টি স্টেজের মধ্যে কোন স্টেজের ব্যক্তি হবে? তিনি হবেন উত্তর প্রথাগত বা পোস্ট কনভেনশনাল স্টেজের ব্যক্তি, যেটা 13 বছর বা তার পরবর্তী পর্যায়। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি আলোচনা করব। একজন শিক্ষক শিক্ষার্থীকে কোনো একটি প্রশ্নের উত্তর মনে করিয়ে দেওয়ার জন্য সংকেত প্রদান করে। একজন শিক্ষক তার ক্লাসের কোনো একজন শিক্ষার্থী তাকে কোনো একটা টাস্ক দেওয়া হয়েছে বা কোনো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নটা পারছে না, মনে করতে পারছে না। তখন শিক্ষক কি করলেন? তাকে সেই প্রশ্নটি যাতে সে করতে পারে বা সেই প্রবলেমটি সলভ করতে পারে, তখন শিক্ষক তাকে কিছু ক্লু দিলেন বা কিছু সংকেত প্রদান করলেন। এটি ভাইগটস্কির মতে এটিকে কি বলা হয়? এই সংকেত প্রদান বা ক্লু দেওয়াকে ভাইগটস্কির মতে কি বলা হয়? অপশন এ তে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অপশন বি তে রয়েছে স্ক্যাফোল্ডিং, অপশন সি তে রয়েছে প্রাইভেট স্পিচ, অপশন ডি তে রয়েছে MKO অর্থাৎ মোর নলেজেবল আদার্স। তাহলে এখানে সংকেত প্রদান করা বা ক্লু দেওয়া এই বিষয়গুলো হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এই মক টেস্টের, সেটি আমরা আলোচনা করছি। নিচের কোনটি শিশু কেন্দ্রিক শিক্ষার সাথে সম্পর্কিত নয়?
আমরা শিশু কেন্দ্রিক শিক্ষা যখন পড়েছি, শিশু কেন্দ্রিক শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়েছি। নিচে 4টা বৈশিষ্ট্য বা স্টেটমেন্ট রয়েছে। এই 4টি স্টেটমেন্টের মধ্যে কোনটি শিশু কেন্দ্রিক শিক্ষার সাথে সম্পর্কিত নয়? তো নয় যখন থাকবে প্রশ্নে, সেটা সবার আগে একটু দাগ দিয়ে নেবে, নাহলে কিন্তু ভুলে যাওয়ার চান্স খুব বেশি থাকে। অপশন এতে রয়েছে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করে, এটা তো একদম ঠিক। শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করবে শিশু। অপশন বিতে রয়েছে শিশুর চাহিদা অনুসারে পাঠ্যক্রম রচিত হবে, এটাও একদম ঠিক। শিশু কেন্দ্রিক শিক্ষায় বলা হয় যে শিক্ষার্থীর চাহিদা অনুসারে কিন্তু আমাদের যে পাঠ্যক্রম সেটা নির্মাণ করা হবে। অপশন সিতে রয়েছে শ্রেণীকক্ষের পরিবেশ হবে স্বৈরতান্ত্রিক অর্থাৎ অটোক্রেটিক। আর অপশন ডিতে রয়েছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে স্বাধীনতা প্রদান করা হবে, অর্থাৎ এটা ডেমোক্রেটিক ক্লাসের কথা বলছে বা গণতান্ত্রিক ক্লাসের কথা বলছে। শিশু কেন্দ্রিক শিক্ষার যেটা বৈশিষ্ট্য নয় সেটি হলো শ্রেণীকক্ষ কখনোই স্বৈরতান্ত্রিক বা অটোক্রেটিক হবে না। শিক্ষার্থীকে তার মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হবে, তাকে কিন্তু তার মতো করে কিন্তু সে ক্লাসটা করতে পারবে। শিক্ষক তাকে বিভিন্ন নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ করে রাখবেন না। তাহলে এখানে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে 10টা এমসিকিউ সলভ করলাম, এবং সেই 10টা এমসিকিউ সলভ করার সময় কিন্তু আমরা বিভিন্ন আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আলোচনাও করে নিয়েছি। তো আজকের টপিকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।